ডিয়ার ভিউয়ার্স, আমি শামসাদ কানাডার টরন্টো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। কানাডায় অ্যাসাইলাম সিকারদের সুযোগ সুবিধায় আবারও কিছুটা ছেদ পড়েছে। অর্থাৎ অনেক অ্যাসাইলাম সিকার যাদের কোনো আসলে অ্যাকোমোডেশন থাকার জায়গা ছিল না, তাদের জন্য হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছিল এর আগে, যখন খুব অনেক অ্যাসাইলাম সিকার কানাডায় এসেছিল আজ থেকে 2-3 বছর আগে। কিন্তু তাদের জন্য সেই হোটেল সুবিধাটা এখন বন্ধ করা হয়েছে। 1 অক্টোবর থেকে তারা আর এই সুবিধা পাবে না। অর্থাৎ 30 সেপ্টেম্বর 2025 এটা ক্লোজ করা হয়েছে হোটেল রুমের জন্য ফান্ডিং। অর্থাৎ গভর্নমেন্ট আর কোনো হোটেলের জন্য কোনো ফান্ড করবে না, টাকা দিবে না। এটা ছিল আসলে একটা টেম্পোরারি বা সাময়িক একটা বিশেষ হেল্প। যখন টরন্টো, ভ্যাঙ্কুভারের মতো বড় বড় শহরগুলো এবং বিভিন্ন প্রভিন্স, অন্টারিওর মতো প্রভিন্সগুলো যেখানে শেল্টার ব্যবস্থাটা খুব লিমিটেড ছিল না, আসলে অপ্রতুল ছিল, অর্থাৎ যতগুলো দরকার ততগুলো ছিল না। অনেক শেল্টার হোম এই সমস্ত শহরে আছে, কিন্তু সেটা এই যে চাপ ছিল তখন অ্যাসাইলাম সিকারদের, সেই চাপ সামাল দিতে পারছিল না। সেই জন্য সরকার বাধ্য হয়ে কিছু কিছু হোটেল ভাড়া নেয়, এবং এই হোটেল ভাড়া অনেক টাকা, আপনারা জানেন হোটেলের রুম ভাড়া তো অনেক টাকা সরকারকে দিতে হয়েছে। 2017 সাল থেকে কানাডার আইআরসিসি, অর্থাৎ যারা ইমিগ্রেশন কন্ট্রোল করে, সে আইআরসিসি 2017 সাল থেকে এই ব্যবস্থাটা করে আসছে, এবং এই পর্যন্ত প্রায় $1 বিলিয়নের উপরে ক্যানাডিয়ান ডলার খরচ হয়েছে। টোটাল হিসাব গভর্নমেন্ট বলছে এখন পর্যন্ত $1.1 বিলিয়ন, মিলিয়ন না কিন্তু, কাজে এত টাকা এই হোটেলের পিছনে খরচ করা হয়েছে এদেরকে রাখার জন্য সাময়িকভাবে। অন্টারিও এবং কুইবেক প্রভিন্সে মেইনলি এই সমস্ত হোটেলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। অন্যান্য জায়গায়ও আছে, তবে এখানে বেশি, অন্টারিও আর কুইবেকে বেশি। এই সমস্ত হোটেলে প্রায় 485 জন অ্যাসাইলাম সিকার থাকতো, এবং এখনও কিছু কিছু হোটেলে তারা আছে। এই হোটেলগুলো মূলত যেটা বললাম যে 2টা প্রভিন্সে ছিল, মোট 5টা হোটেল গভর্নমেন্ট রেখেছিল এই অ্যাসাইলাম সিকারদের জন্য। এটা যদিও অনেকের জন্য খুব স্ট্রাগলিং, কারণ তারা হঠাৎ করে হোটেল রুম ছেড়ে কোথায় যাবে। তো আইআরসিসি, গভর্নমেন্টের ইমিগ্রেশন অথরিটি আইআরসিসি বলছে এই সমস্ত হোটেল বাসিন্দা যারা এতদিন হোটেলে ছিল তাদের জন্য নতুন বাসস্থান খুঁজে পেতে গভর্নমেন্ট সাহায্য করবে। কমিউনিটি হাউজিংয়ের মাধ্যমে তাদেরকে অ্যাকোমোডেট করা হবে। তবে সেখানেও যে স্পেস আছে সেটা বলা যাবে না, কারণ অলরেডি সবগুলো ফিল্ড আপ, সব ফুল। যে সমস্ত শেল্টার হোম, কমিউনিটি হাউজিং সবগুলোতেই এখন লোক আছে। কাজে নতুন করে এই সমস্ত লোকদের এখানে অ্যাকোমোডেট গভর্নমেন্ট কত তাড়াতাড়ি করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। কিছু কিছু প্রাইভেট অর্গানাইজেশন বা চ্যারিটি বা এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে এই ব্যাপারে হেল্প করার জন্য। তবে বিল্ডিং যদি না থাকে, আবাসন ব্যবস্থা যদি না থাকে, তারাও বা কোথায় তাদেরকে অ্যাকোমোডেট করবে? এটা আসলে অনেক আগের একটি সমস্যা। গভর্নমেন্টের অনেক আগে উচিত ছিল এই ধরনের কিছু হাউস নির্মাণ করা। কয়েক বছর আগে যখন অন্টারিওতে হাউজিং ক্রাইসিস চরম আকার ধারণ করেছিল, তখন অন্টারিও গভর্নমেন্ট বলেছিল 2031 সালের মধ্যে তারা প্রায় 6 লাখ হোম তৈরি করবে। এমন আরও কয়েকটা উচ্চাভিলাষী প্রজেক্টের কথা আমরা শুনছি কয়েক বছর ধরে, কিন্তু কয়টা বিল্ডিং তৈরি হয়েছে, এর মধ্যে কোথায় আছে সেগুলা, এর হিসাব গভর্নমেন্ট এখনও দিতে পারেনি। তো কাজে হাউজিংয়ের যে সমস্যা, আবাসন যে সমস্যা, সেটা রয়ে গেল। এখনও টরন্টো সহ বিভিন্ন শহরে হোমলেস পিপলদের সংখ্যা অনেক, প্রচুর হোমলেস পিপল পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। গভর্নমেন্টের আসলে সেদিকে তেমন একটা দৃষ্টি নাই। এমন অবস্থায় এই সমস্ত লোকদেরকে কোথায় হেল্প করা হবে বা তাদেরকে কিভাবে সাপোর্ট করা হবে সেটা গভর্নমেন্টই ভালো জানে। আর তাছাড়া বড় বড় শহর যেগুলো, টরন্টোর মতো শহর যেখানে আছে, সেখানে বাড়ি ভাড়া বেশি, সহজে তারা বাসা খুঁজে পাবে কিনা সেটা একটা বিষয়। আর একটা কনসার্নের বিষয় হচ্ছে যে তারা সেফলি কোনো জায়গায় থাকতে পারবে কিনা, কারণ স্থায়ী কোনো বাসস্থান যদি তারা না পায় তাহলে তাদেরকে একটা আনসেফ অবস্থায় থাকতে হবে। সেখানে তাদের হেলথ, সিকিউরিটি, তাদের সেফটি, এগুলো একটা কনসার্ন। বিশেষজ্ঞরা বলছেন বিকল্প কোনো ব্যবস্থা না করে এভাবে তাদেরকে হোটেল থেকে বের করাটা অনেকটা অমানবিক। আবার কোনো বিশেষজ্ঞ বলছেন কমিউনিটি হাউজিংয়ে যদি তাদের পুনর্বাসন করা যায় তাহলে সেখানে হোটেলের চেয়ে বেশি সুবিধা আছে, কারণ ওই সমস্ত এরিয়ায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মসংস্থান, গেট টুগেদারের ব্যবস্থা আছে, যেটা হোটেলে
সীমিত। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কমিউনিটিতে পুনর্বাসন করা যায় এবং কমিউনিটিতে থাকার একটা ব্যবস্থা করা যায়। তো এক্ষেত্রে যে দুতিয়ালির কাজটা করছে যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন, তাদের দক্ষতার উপরে এটা আসলে নির্ভর করে। অ্যাসাইলাম সিকারদের সুরক্ষার বিষয়ে কানাডার নিজস্ব কিছু ল আছে, নিয়ম আছে এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ট্রিটিতেও কানাডা সাইন করেছে, যেমন দি রিফিউজি কনভেনশন। তো কাজে কানাডারও কিছু দায়বদ্ধতা আছে, চাইলে কানাডা বিষয়টা এড়াতে পারে না। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত অ্যাসাইলাম সিকারদের থাকার ব্যবস্থা করা, শেল্টার এবং তাদের বেসিক যে সমস্ত চাহিদা আছে সেগুলোর পূরণের ব্যবস্থা করা। এ বিষয়ে একটা সমন্বয়ের দরকার। ফেডারেল, প্রভিন্সিয়াল, মিউনিসিপ্যাল এবং নন প্রফিট অর্গানাইজেশন যারা কাজ করে বিষয়ে তাদের সাথে রেগুলার সমন্বয় করা এটা জরুরি। এবং যে সমস্ত রিফিউজি ক্লেইমেন্টস যারা ভালনারেবল, যাদের অবস্থা ভালো না, তাদেরকে প্রোটেকশন দেওয়া, তাদেরকে সুরক্ষা করা এটা সরকারের দায়িত্ব। এবং সার্বিক বিষয়টা, অর্থাৎ এদের যারা হোটেল থেকে বের হচ্ছে তারা কিভাবে আছে, এই সমস্ত ডিসপ্লেসড পিপলদের মধ্যে কতজন বাড়ি পেয়েছে, আবার তাদের স্বাস্থ্যের অবস্থা কীরকম, পুরো বিষয়টাই আসলে মনিটরিং করা দরকার।